রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত দুদেশ। রাজধানীর সহ 6 জেলায় সেনা মোতায়েন, গোয়েন্দার হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত ডিএমপি। গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে কাল 11 দলের বিক্ষোভ। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে রায় 30 জুন। এবং বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য খেলায় ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পুত্রজায়ায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত হয়েছে দুদেশ। মালয়েশিয়া থেকে হুমায়ুন কবিরের প্রতিবেদন। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন সোমবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় মালয়েশিয়ার রাজধানীর পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর একান্ত বৈঠকে বসে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ 2টি নোট বই বিনিময় করা হয়। যৌথ বিবৃতিতে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীকে বৈধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. এই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে প্রযুক্তি খাতের উন্নয়নের উপর জোর দেন। But also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor, and AI, because these are the challenges for our people in the future. এদিকে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে মালয়েশিয়ায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয় দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতা তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। এই সময় সফরটি ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Both respective leaderships, both the honorable Prime Ministers of Prime Minister of Bangladesh, the Prime Minister of Malaysia, are keen on taking this relationship to new heights.
এদিন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে। মালয়েশিয়া রাষ্ট্রীয় সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার উন্মুক্তকরণ, শিক্ষা, কৃষি, শিল্পক্ষেত্রে দুই দেশের যে সম্পর্ক, সহযোগিতার হাত বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রবাসীদের দাবি, প্রবাসীদের শুধু শ্রমবাজার উন্মুক্তকরণ নয়, এখানে যাতে শ্রমিকরা যাতে দক্ষভাবে আসতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসামরিক প্রশাসনকে সামরিক সহায়তার আওতায় 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনা সদস্যরা। দুপুরে সচিবালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। 24-এর অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে সংগঠনটি। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার শঙ্কায় 30 জুন পর্যন্ত ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা লক্ষ্য করায় দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। আগের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, সরকার নাশকতার বিরুদ্ধে তৎপর থাকবে। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। এই সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে 11 দলীয় জোটের সমাবেশকে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হিসেবে আখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। বেসামরিক প্রশাসনকে সামরিক সহায়তার আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচারী সরকারের লুটপাটের দায় বর্তমান সরকারকে নিতে হচ্ছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর প্রস্তাবিত বাজেটে দেশের উন্নয়নে উৎপাদনশীলতার ওপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যৌথ আয়োজনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি শিক্ষক পারভেজ কৃপাবাসী। এবারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চূড়ান্ত হলে সরকার বৈদেশিক ঋণের সুদ দিতেই ক্লান্ত হয়ে পড়বে। সরকারের আয়ের উৎস হিসেবে রাজস্ব বোর্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বোর্ডের মোট আয়ের 30% ব্যয় হবে সুদের অর্থ পরিশোধে। এক্ষেত্রে দেশের উন্নয়নে জোর দিতে হবে উৎপাদনশীলতার দিকে। এই যে বাজেটে দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটার ম্যাক্সিমাম হয়তো 85% বাস্তবায়ন করা সম্ভব হবে। তো আপনারা সুদ দিতে দিতে এত ক্লান্ত হবেন সামনের দিকে, দেখেন কি অবস্থা হয়। বাংলাদেশের ইকোনমিকে যদি স্ট্রং করতে হয়, ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া কিন্তু কোনো পথ নাই। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, বিগত সরকারের লুটপাটের দায়ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এগুলো প্রস্তাবিত বাজেটে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় আছে। বাজেটের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে। এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়ে তো 20 বছরের রাবিশ 3 মাসে তো আর ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য।
সৃজনশীল অর্থনীতির মডেলে দেশ পদার্পণ করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী দাবি করেন, বিগত বাজেটে কামার কুমার শিল্পীদের গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার তাদের দিকেও লক্ষ্য রেখেছে। এই ইকোনমিতে বাংলাদেশের গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি এই লোকগুলোকে মেইন স্ট্রিমে ইকোনমিতে আনার জন্য আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি। দেশের নাগরিকদের সরকারি দপ্তরে আর তদবির করতে হবে না বলেও জানান অর্থমন্ত্রী। আমরা নাগরিকদের মুক্ত করতে চাই, সরকারের তাবেদার করতে চাই না। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে 11 দলীয় জোট। এর প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে তারা। বিকেল 5টায় বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে 11 দল। সকালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পর্যায়ে দিচ্ছে বারবার। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে 30 জুন। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি হয়েছে। 24 জুন হবে আসামিপক্ষের শুনানি। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী ইমরুলের জেরা 28 জুন। মুদাসির আলীর প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় শ্রমিক আশরাফুল, বাবু, শিক্ষার্থী মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী ফরাজি ও চাকরিজীবী ইউসুফ হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের জন্য 30 জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সে সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সহ সারা দেশে দমনপীড়নের অংশ হিসেবে কুষ্টিয়ার ঘটনার দায় ইনুর বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। এই মামলায় মোট 10 জন সাক্ষ্য দিয়েছেন। রায়ে সর্বোচ্চ সাজা আশা করছে প্রসিকিউশন। আমরা রায় প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন হত্যা মামলায় হাসান মাহমুদ নওফেল সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি হয়েছে। 24 জুন আসামি পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে বলে আমরা আশা করছি। অন্যদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী তারই রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েসকে 28 জুন জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। আগামী 28/6/2026 তারিখে আমাদের সাক্ষী ইমরুল কায়েসকে জেরার জন্য রেখেছেন। আশা করি ওই দিন ওই সাক্ষীর জেরা শেষ হবে। ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী নাজদিন নাহারের বিভিন্ন আবেদনকে অপ্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি এমন কিছু জিনিস তিনি চাচ্ছেন, যেমন ধরেন কোনো একজন ব্যক্তির এসিআর চাচ্ছেন, যেটার সাথে এই মামলার কোনো সম্পর্ক নাই। এছাড়াও হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাংবাদিক আহমেদ জুবায়েরের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। তার সংশ্লিষ্টতা আছে কিনা হেফাজতের সাথে সেটা আমরা খতিয়ে দেখছি। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। যে রায়টি 30 জুন। দেশের 9টি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন, কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তি করা হবে। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
9টি বোর্ড একত্রে পরীক্ষা দিবে একই প্রশ্নতে, আগে আলাদা আলাদা বোর্ডের পরীক্ষা হতো। আগামী দিনে মাদ্রাসার এবং সাধারণ শিক্ষা যেই সাবজেক্টগুলো একক, সেই কমন সাবজেক্টগুলো কমন প্রশ্ন করা হবে। আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য। আমরা মাদ্রাসা শিক্ষাকেও মডার্নাইজ করার জন্য সেখানেও আমরা কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি করছি। দেশে 8,000 ইটভাটার মধ্যে 5,000ই অবৈধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বলেন, ইমারত নির্মাণে ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার এখনও শতভাগ নিশ্চিত করা যায়নি, তাই দূষণ রোধ করা যাচ্ছে না। দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পরিবেশ বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 8,000-এর মতো ইটভাটা আছে কম বেশি, তার ভিতর 5,000-এর মতো আছে হচ্ছে অবৈধ, আর 2900 সামথিং বা 3,000-এর কাছাকাছি বৈধ আছে। তো আমরা এইগুলো নিয়ে কাজ করছি, কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এখনো আমরা ইটের যে বিকল্প সেটাকে 100% করতে পারিনি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। সুনামগঞ্জ, লালমনিরহাট, রংপুর সহ কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এদিকে ভারতের উজান থেকে ধেয়ে আসা ঢলে তিস্তা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। শফিউল করিম শফিকের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম সহ কয়েক জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ফসলি জমি। দেখা দিয়েছে নদী ভাঙন। আগামী 2-1 দিনে উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পানি বেড়ে যাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদে ভাঙন ধরেছে, ফলে দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের মানুষ। বাঁধের 150 মিটারের কিছু অংশ ভেঙে গভীর গর্ত তৈরি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সেতুসহ রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়কের যোগাযোগ ব্যবস্থা। দ্রুত স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে গুরুত্বপূর্ণ এই সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন 2 জেলার মানুষ। ব্রিজটা যদি ক্ষতি হয়, আমাদের এইদিকে যতগুলো লোক সমস্ত লোক ক্ষতিগ্রস্ত হবে। এখন ঠিক না করে কিছু দিন পরে ব্রিজ পর্যন্ত ভাঙি যাইতে পারে। দুর্নীতির টাকা আছে, আকাশ দিয়ে উড়াইবে, আর জনগণ তো ভাসি বেড়াইবে, তাতে আমার কি হইবে? ভোটের বেলা সবাই ভাবলে অমুকক ভোট দাও দেশের উন্নয়ন হইবে, অমুকক ভোট দাও দেশের উন্নয়ন হইবে। সবাই উন্নয়ন করেছিল, যে ভারত ভাসি যাওয়ার কাজ করেছে। আবাদি জমি ভাঙে না, কি করি খাবো? ভাঙার কারণে এখানে অনেক জমি জমা আছে, ভাঙতেছে, ফসল নষ্ট হচ্ছে। আমাদের এখানে বাড়ি ঘর দিয়ে আছে, কেন ভাঙতেছে? সরকারের কাছে অকুল আবেদন যে বাঁধটা আমাদের বাঁধিয়ে হোক। উজানের ঢল ও দেশের অভ্যন্তরে অতি ভারী বর্ষণের কারণে রংপুর তিস্তা নদীর পানি বেড়েছে। যদিও এই নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে লাইসেন্স ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বিদেশি শিক্ষার্থীরা। তাদের দাবি, এতে হুমকির মুখে পড়েছে তাদের শিক্ষা জীবন। 8 বছর লেখাপড়া শেষে এখন ইন্টার্নশিপ শেষ করতে না পারলে তাদের শিক্ষার কোনো মূল্য নেই। আইন অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনেরও সুযোগ নেই বলে জানায় তারা। তাই লাইসেন্স পুনর্বহাল করে শিক্ষা কার্যক্রম শেষ করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ ব্যাপারে সকালে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিতে আসেন ভারত, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের না পেয়ে ফিরে যান তারা। The hospital's license has been revoked, so that is not possible for us. We have been sitting at our homes for 10 days since the license has been revoked. এখন আমার ডিগ্রি কি হবে? অনলি 12 পাস। আমি এখানে 8 বছর থেকে আমার কলেজে MBBS করছি, অনেক সাফারিং করছি। আমার বাসায় থেকে 8 বছর থেকে আমি দূর হয়েছি। আমার কোনো রেজিস্টার্ড স্টুডেন্ট একটা কলেজ থেকে অন্য কলেজ মাইগ্রেট করতে পারে না, না এই স্টুডেন্টরা না ইন্টার্নরা। আমাকে একটা ইনস্টিটিউশন থেকে শেষ করতে হবে সব। According to the NMC guideline, they are not allowing us to migrate to another college. So we have to do our internship. We have to complete our internship in one parent college, that is Aden Women's Medical College.
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য এক ধারায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ওই দিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের ঘোষিত লভ্যাংশ থেকে ব্র্যাকের অংশ হিসেবে ১১০ কোটি টাকা হস্তান্তর করা হয়। ব্র্যাক ব্যাংক চলতি বছরের জন্য ৩০% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১৫% নগদ ও ১৫% স্টক লভ্যাংশ। ব্যবসায়িক সাফল্যকে মানুষের কল্যাণে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিজ দল ও মন্ত্রিসভার চাপের মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে নিজ দল লেবার পার্টিকে নির্দেশনাও দিয়েছেন তিনি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অ্যান্ডি বার্নহাম সবচেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার সহ সাবেক জ্বালানি মন্ত্রী অ্যাড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, সাবেক রয়্যাল মেরিন কর্মকর্তা আল কার্নসকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ৬০ দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে আলোচনার প্রথম অধিবেশনে ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে সম্পন্ন হয়। সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এগিয়ে যেতে উভয় পক্ষই সম্মত বলে জানায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। তবে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিমূলক বার্তার প্রতিবাদে শুরুতে ইরানি প্রতিনিধিরা বৈঠক থেকে বেরিয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ও কাতার। এক প্রতিবেদনে এ তথ্য জানান মিডল ইস্ট আই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের দেয়া একাধিক হুমকির প্রতিবাদে ইরানি প্রতিনিধিরা সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মুখোমুখি বৈঠক থেকে বেরিয়ে গেলে আলোচনায় উত্তেজনা তৈরি হয়। তবে উভয় পক্ষ ৬০ দিনের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে সম্মত হয়েছে। আলোচনা তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন এবং হরমুজ প্রণালীতে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বলে অনলাইন এনডিটিভির বরাতে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার টেকনিক্যাল বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, লেবানন যুদ্ধ অবসানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, এর অংশ হিসেবে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর থাকা বিধিনিষেধ শিথিল করা, অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং ইরানের জন্য বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। خاتمه جنگ در لبنان بخش جدایی ناپذیر از خاتمه کامل جنگ هست. অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন অবস্থান করবে। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। এদিকে যুব ও এইচপি দলের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু যুব দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ভূমিকা রাখবেন তিনি। এর আগে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগের নিয়মিত মুখ তিনি। সবশেষ বিপিএল আসরে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও।
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একমত দুদেশ। রাজধানী সহ 6 জেলায় সেনা মোতায়েন, গোয়েন্দার হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত ডিএফপি। গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে কাল 11 দলের বিক্ষোভ। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে রায় 30 জুন। এবং বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য খেলায় ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে